বইয়ের এখানে চলে আসো, 329 পেজ। পেলা সবাই এই টপিকসটি পেলা? হ্যাঁ স্যার। জি স্যার। এই টপিকসটির যেটুকু আমি দাগিয়ে দেবো সেটুকুই পড়বা, এবং অ্যাডমিশন টেস্টের জন্য ও বাড়ানো লাগবে না, যেটুকু দাগিয়ে দেবো সেটুকু পড়লেই চলবে। পলিমার প্লাস্টিসিটি টপিকস এর শুধুমাত্র এইটুক পড়লেই চলবে। এটুক এটুক একটু থার্ড মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দাও এটুক, এই যে আমি যেটুক দিলাম। বই বের করো, বই বের করে এখানে ফার্স্ট ব্র্যাকেটে দাও এটুক, এটুক পড়লেই চলবে, এখান থেকে আর লাগবে না। হয়েছে? দাগানো হয়েছে? হ্যাঁ স্যার। এখন দেখো, এখানে পলিমারের সংজ্ঞা বলা আছে, সেই সংজ্ঞাটা আমি বলে যাচ্ছি, একটু দেখাই যাচ্ছি। এটা তোমরা এসএসসি তেও পড়েছো, এসএসসির কোর্সে। দেখো সবাই, গ্রিক শব্দ পলি অর্থ বহু এবং মেরাস অর্থ অংশ, অর্থাৎ যখন অসংখ্য ছোট জৈব অণু সমজীবী বন্ধনে যুক্ত হয়ে কার্বন শিকল বৃদ্ধি সহকারে খুবই বড় বা ম্যাক্রো অণু সৃষ্টি করে, তখন তাকে পলিমার বলে। পলিমারের ছোট অণুকে মনোমার বলে। ছোট অণু মানে যে একক অণু, সেই ছোট একক অণুকে বলা হয় মনোমার। আরেকবার একটু দেখো, গ্রিক শব্দ পলি অর্থ বহু এবং মেরাস অর্থ অংশ, অর্থাৎ যখন অসংখ্য ছোট জৈব অণু সমজীবী বন্ধনে যুক্ত হয়ে কার্বন শিকল বৃদ্ধি সহকারে খুবই বড় বা ম্যাক্রো অণু সৃষ্টি করে, তখন তাকে পলিমার বলে। পলিমারের ছোট একক অণুকে মনোমার বলে। এই বিষয়টা একটু আমি আমার ভাষায় বলি, শোনো। পলিমারের ছোট একক অণু তো মনোমার, সেই অনেকগুলো মনোমার একত্রিত হয়ে যে বড় অণু গঠন করে সেটাকে বলে পলিমার, আর পলিমার গঠনের প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ। এখন এই পৃষ্ঠার শেষের দিকে দেখো পলিমারের শ্রেণী বিভাগ আছে, পেলা? পলিমারের শ্রেণী বিভাগ। জি স্যার। হ্যাঁ স্যার। এটা একটু অ্যাডমিশন টেস্টের জন্য পড়ে নেবা, তোমরা একটু রিডিং পড়লেই বুঝতে পারবা পলিমারের শ্রেণী বিভাগটা লাগবে। লিখে রাখো তো, অ্যাডমিশন টেস্ট পলিমারের শ্রেণী বিভাগ, এই পৃষ্ঠা নিচেই। এরপর তার পরবর্তী পৃষ্ঠায় এই একটি পার্থক্যের ছক দেওয়া আছে। এই ছকটি ইম্পর্টেন্ট টপিকস, এই কোনা, এই টপিকসের কোনা ইম্পর্টেন্ট লেখো। পেয়েছো সবাই? জি স্যার। জি স্যার। এটার কোনা ইম্পর্টেন্ট লেখো। এখন দেখো সবাই, ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। উদাহরণগুলো যেগুলো পড়াবো সেগুলো পড়ালে এটি আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। আপাতত যেহেতু বইতে আগে আছে, আগেই পড়াই। আমাদের আলোচ্য বিষয় হলো সংযোজন বা দ্রুত পরিমারকরণ আর ঘনীভবন পরিমারকরণ, এই দুইটার মধ্যে পার্থক্য। এরপরে যে উদাহরণ পড়াবো একটু পরে, সেই উদাহরণ পড়ালে তোমাদের কাছে আরো স্পষ্ট ধারণা আসবে। আপাতত এটা একটু দেখে নাও।
তারপর যদি না বোঝো আগামী ক্লাসে বলবা, তাহলে আমি আবার বুঝাই দেব। কিন্তু এর পরের উদাহরণ পড়ালে এই বিষয়ে ধারণা তোমাদের আর একটু ক্লিয়ার আসবে। আপাতত একটু এখানে কি বলছে সেটা একটু দেখে নাও। আমাদের আলোচ্য বিষয় হলো সংযোজন বা দ্রুত পলিমারকরণ ও ঘনীভবন পলিমারকরণের পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য দেখো। কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু তৈরি করার প্রক্রিয়াকে সংযোজন পলিমারকরণ বলে। অধিক চাপ, তাপ ও বিশেষ প্রভাবকের উপস্থিতিতে এটি ঘটে। আর ঘনীভবন পলিমারকরণ দেখো, দুই বা দুইয়ের অধিক কার্যকারী মূলকযুক্ত ভিন্ন মনোমার অণু বিক্রিয়াকালে ক্ষুদ্র অণু, পানি, অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া অপসারণ করে হেটারো মানে বহু বহু পরমাণুযুক্ত অর্থাৎ হেটারো পরমাণুযুক্ত কার্বন শিকল বৃদ্ধি করার বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বলে। আবার বলি, সংজ্ঞাগত পার্থক্য দেখো। সংজ্ঞাগত কিসের পার্থক্য? সংযোজন বা দ্রুত পলিমারকরণ আর ঘনীভবন পলিমারকরণের। দেখো সবাই, সংজ্ঞাগত পার্থক্য দেখো। কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু তৈরি করার প্রক্রিয়াকে সংযোজন পলিমারকরণ বলে। অধিক চাপ, তাপ ও বিশেষ প্রভাবকের উপস্থিতিতে এটি ঘটে। আর ঘনীভবন পলিমারকরণের সংজ্ঞা শোনো, দুই বা দুইয়ের অধিক কার্যকারী মূলকযুক্ত ভিন্ন মনোমার অণু বিক্রিয়াকালে ক্ষুদ্র অণু, পানি, অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া অপসারণ করে হেটারো মানে বহু বহু পরমাণুযুক্ত অর্থাৎ হেটারো পরমাণুযুক্ত কার্বন শিকল বৃদ্ধি করার বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বলে। এই উদাহরণ পড়ালে তুমি আর একটু ভালো বুঝবা, কারণ এদের এই উদাহরণ আমি শিখাবো এরপর। আণবিক ভর দেখো। পলিমারের আণবিক ভর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে। যেমন ইথিলিন থেকে পলিথিলিন। এক্ষেত্রে আণবিক ভরের ব্যাপারটা দেখো। পলিমারের আণবিক ভর কখনো মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হয় না, যেমন নাইলন। বলতে পারে স্যার এরূপ কেন বলছে? এক্ষেত্রে কোনো অপসারণ হয় না, তাই যেটুকু আছে মনোমার তা থেকে পলিমার তৈরি হয়। যেহেতু কোনো অপসারিত হয় না, তাই আণবিক ভরের কোনো পরিবর্তন হয় না। আর এক্ষেত্রে তো ক্ষুদ্র অণুরা অপসারিত হয়, তাই আণবিক ভর কমে যায়। তাহলে এখন আরেকবার একটু দেখো আণবিক ভরের বিষয়টা। পলিমারের আণবিক ভর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হয়, যেমন ইথিলিন থেকে পলিথিন। আর এদের ক্ষেত্রে দেখো, পলিমারের আণবিক ভর কখনো মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হয় না, যেমন নাইলন। এরপর দেখো মনোমারের সংখ্যা দেখো। সংযোজন পলিমার কারণে একটি মাত্র কার্বন কার্বন পাই বন্ধনযুক্ত মনোমার থাকে। আর এক্ষেত্রে মনোমারের সংখ্যা দেখো। ঘনীভবন পলিমারকরণে দুটি ভিন্ন কার্যকারী মূলকযুক্ত মনোমার থাকে। আপাতত কেউ প্রশ্ন জিজ্ঞেস করো না, এ সম্পর্কে আমি একটু পরেই শিখাচ্ছি। এই উদাহরণগুলো হলো কিছু কিছু সংযোজন পলিমার, কিছু কিছু ঘনীভবন পলিমার। এরপরে কয়েক পৃষ্ঠা জাম করে চলে যাও 334 পৃষ্ঠায়। ইথিলিনের পলিমারকরণ পেলা কিনা দেখো, 334 পৃষ্ঠায় এটা আছে। পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। ইথিলিনের পলিমারকরণ। ইথিলিনের পলিমারকরণে টিক দাও, এখান দিয়ে আমাদের পড়া শুরু করতে হবে। টিক দাও, একটা টিক দাও, টিক দাও বইয়ে। আর এইটুক আমাদের প্রাসঙ্গিক না, এটুক না পড়লে চলে, পরে অ্যাডমিশন টেস্টের সময় পড়ে নিও। এটুকু একটু আন্ডারলাইন করে বাদ দিয়ে রাখো। এটুকু একটু আন্ডারলাইন করো সবাই।
স্যার এটা কত পৃষ্ঠা আবার একটু বলবেন? 334 পৃষ্ঠা। এইটুকু আন্ডারলাইন করে বাদ দিতে হবে তোমাদের। এটুকু একটু আন্ডারলাইন করে বাদ দাও, পরে অ্যাডমিশন টেস্টের সময় পড়ে নিও। বলতে পারো স্যার পরে পড়বো কি করে, এটা পড়লেই বুঝতে পারবা, বুঝানো লাগবে না আমার। এইটুকু আপাতত আন্ডারলাইন করে স্যার বাদ দেবা। বিক্রিয়াটা তো পড়বো। যেটুকু আন্ডারলাইনে আছে আন্ডারলাইন অংশ বাদ, বিক্রিয়া তো পড়তেই হবে। বিক্রিয়া তো আন্ডারলাইন করি নাই আমি। আন্ডারলাইন করো, আমি সময় দিচ্ছি। হয়েছে? আন্ডারলাইন হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার হয়েছে। জি স্যার। এখন দেখো, ইথিনের পলিমারকরণ অর্থাৎ পলিথিন প্রস্তুতি আমাদের আলোচ্য বিষয়। দেখো একটু এবং বোঝার চেষ্টা করো, আমি বিক্রিয়াটা বলছি। পলিমারে এন সংখ্যক মনোমার একত্রিত হয়। আগে ছিল আলাদা ভাবে এন সংখ্যক মনোমার, পরে একত্রিত হয়ে গেছে হোলেন। হোলেন মানে কি? এন সংখ্যক অণু একত্রিত হয়ে গেছে। দেখো আগে ছিল এন সংখ্যক আলাদা, ধরো 700 অণু, এখন হোলেন হয়ে গেছে, অর্থাৎ এন সংখ্যক অণু একত্রিত হয়ে গেছে। আর সকল পলিমারকরণে ওই একই ব্যাপার। মনোমারে থাকে দ্বিবন্ধন, পলিমারে থাকে এক বন্ধন। বাকি বন্ধন দুই দিকে প্রসারিত হয়ে সেই বন্ধন দ্বারা এন সংখ্যক অণু যুক্ত থাকে। মনে যেন থাকে, এইভাবে তুমি যে কোনো পলিমারকরণ বিক্রিয়া ইজিলি পেরে যাবা। দেখো কৌশলটা, মনোমারে থাকে দুই বন্ধন, পলিমারে থাকে তদস্থলে এক বন্ধন। বাকি বন্ধন দুই দিকে প্রসারিত থাকে, এই বাকি বন্ধন দ্বারা এন সংখ্যক অণু যুক্ত থাকে। আর এন সংখ্যক অণু যুক্ত হলেই তো পলিমার উৎপন্ন হয়। তাহলে দেখো সবাই ভালো করে, উচ্চ চাপ, তাপ আর প্রবাহক অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিনের পলিমারকরণ করলে পলিইথিলিন উৎপন্ন হয়। সংক্ষিপ্ত নাম কি? পলিথিন। আরেকবার বলি, উচ্চ চাপ, তাপ এবং প্রবাহক অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিনের পলিমারকরণ করলে পলিইথিলিন উৎপন্ন হয়। সংক্ষিপ্ত নাম কি? পলিথিন। তাহলে মুখস্থ করো সবাই, উচ্চ চাপ, তাপ আর প্রবাহক অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিনের পলিমারকরণ করলে পলিইথিলিন উৎপন্ন হয়। সংক্ষিপ্ত নাম কি? পলিথিন। পলিথিনের বৈশিষ্ট্য আর ব্যবহারগুলো দেখো। এইগুলোই কিন্তু যেগুলো আমরা পলিথিন ব্যবহার করি, পলিথিন সামগ্রী, সেগুলো সেইটাই এটা। দেখো পলিথিনের বৈশিষ্ট্য দেখো। পলিথিন নমনীয়, যাকে নোয়ানো যায় তাকে বলা হয় নমনীয়, কিন্তু শক্ত প্রকৃতির প্লাস্টিক পদার্থ। এটি অ্যাসিড, ক্ষার, বিভিন্ন দ্রাবক দ্বারা আক্রান্ত হয় না, অর্থাৎ এদের সাথে বিক্রিয়া করে না। এটা উত্তম তড়িৎ অন্তরক। তড়িৎ অন্তরক মানে কি? বিদ্যুৎ কুপরিবাহী। আরেকবার দেখো পলিথিনের বৈশিষ্ট্য দেখো। পলিথিন নমনীয় কিন্তু শক্ত প্রকৃতির প্লাস্টিক পদার্থ। এটা অ্যাসিড, ক্ষার,
বিভিন্ন দ্রাবক দ্বারা আক্রান্ত হয় না। এটা উত্তম তড়িৎ অন্তরক। তড়িৎ অন্তরক মানে কি? বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী। এরপর পলিথিনের ব্যবহার দেখো, পলিথিনের ব্যবহারগুলো দেখো। পলিথিন প্রধানত ওষুধপত্রাদির প্যাকেট করার কাজে ব্যবহৃত হয়। এছাড়া গৃহস্থালী কাজে ব্যবহৃত মগ, বালতি, টেবিল ক্লথ, ডাস্টবিন, পানির ট্যাঙ্ক প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তারের অন্তরক রূপে অর্থাৎ বিদ্যুৎ কুপরিবাহী কাবার রূপে ও বিভিন্ন প্রকারের বোতল তৈরিতে পলিথিনের ব্যবহার আছে। আরেকবার একটু দেখো পলিথিনের ব্যবহার দেখো। পলিথিন প্রধানত ওষুধপত্রাদির প্যাকেট করার কাজে ব্যবহৃত হয়। এছাড়া গৃহস্থালীর কাজে ব্যবহৃত মগ, বালতি, টেবিল ক্লথ, ডাস্টবিন, পানির ট্যাঙ্ক প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তারের অন্তরক রূপে অর্থাৎ কাবার রূপে বিদ্যুৎ কুপরিবাহী যে কাবারটা থাকে সেই প্লাস্টিকের কাবার রূপে এটা ব্যবহৃত হয় ও বিভিন্ন প্রকারের বোতল তৈরিতে পলিথিনের ব্যবহার আছে। আরো অনেক ব্যবহার আছে, তো আরো অনেক আছে, খালি এটা যে তা না, তা তো তোমরা জানো পলিথিনের কত কি ব্যবহার। এরপরেরটা দেখো, পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন দেখো, এই বিক্রিয়ায় 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কিন্তু হেপটেন বলা হয়। সেই হেপটেন দ্রাবক ব্যবহার করা হয়, সেটা এখানে লেখা নাই কিন্তু বিবরণে লেখা আছে। আবার বলছি 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে হেপটেন বলা হয়, সেই হেপটেন দ্রাবক ব্যবহার করা হয়। তাহলে দেখো সবাই, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কিন্তু CH3 CH ডাবল বন্ড CH2। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটা তো প্রোপিন। দেখো একটু ঘুরে লেখছে, বুঝতে পারতেছো সবাই? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রোপিন। প্রোপিনের ট্রিভাল নামেই তো প্রোপিলিন। তাহলে প্রোপিন না বলে প্রোপিলিনও বলতে পারো, কারণ এর ট্রিভাল নাম প্রোপিলিন। এই প্রোপিলিন কে 140 অ্যাটমসফিয়ার চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে হেপটেন দ্রাবকে দ্রবীভূত অবস্থায় পলিমারকরণ করলে পরেই পলিপ্রোপিলিন উৎপন্ন হয়। আর মনে রাখবা কেমনে বিক্রিয়া, সেই কৌশলটা আরেকবার দেখো। মনোমারে থাকে 2 হাত বা দ্বিবন্ধন, তদস্থলে পরিমাণে থাকে 1 হাত বা 1 বন্ধন। বাকি বন্ধন 2 দিকে প্রসারিত হয়ে বাকি বন্ধন দ্বারা n সংখ্যক মনোমার যুক্ত থাকে। আবার বলছি, মনোমারে থাকে 2 হাত বা দ্বিবন্ধন, তদস্থলে পরিমাণে থাকে 1 হাত বা 1 বন্ধন। বাকি বন্ধন 2 দিকে প্রসারিত হয়ে n সংখ্যক মনোমার যুক্ত হয়, আর যুক্ত হলেই তো পলিমার উৎপন্ন হয়। মেঘা, সাউন্ডটা মিউট করো প্লিজ। মেঘা, সাউন্ডটা মিউট করো। তাহলে দেখো সবাই, প্রোপিলিন 140 অ্যাটমসফিয়ার চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে হেপটেন দ্রাবকের দ্রবীভূত অবস্থায় পলিমারকরণ করলে পরেই পলিপ্রোপিলিন উৎপন্ন হয়। অর্থাৎ এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি। একশো 140 অ্যাটমসফিয়ার চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড দ্রাবকে মানে প্রভাবকের উপস্থিতিতে হেপটেন দ্রাবকের দ্রবীভূত অবস্থায় প্রোপিলিনের পলিমারকরণ করলে পলিপ্রোপিলিন উৎপন্ন হয়। আবার বলছি, 140 অ্যাটমসফিয়ার চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে হেপটেন দ্রাবকের দ্রবীভূত অবস্থায়
প্রোপিলিনের পলিমারকরণ করলে পলিপ্রোপিলিন উৎপন্ন হয়। মুখস্থ করো, ফাইনালি বলছি। 140 অ্যাটমসফিয়ার চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে হেপটেন দ্রাবকের দ্রবীভূত অবস্থায় প্রোপিলিনের পলিমারকরণ করলে পলিপ্রোপিলিন উৎপন্ন হয়। এখন এর বৈশিষ্ট্য আর ব্যবহার দেখো। আর তোমাদের তো জানা আছে আপেক্ষিক গুরুত্ব বলতে কিন্তু ঘনত্বকে বোঝায়। আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব। বৈশিষ্ট্যগুলো দেখো, বৈশিষ্ট্য দেখো। পলিপ্রোপিলিন হলো হালকা, কেমন হালকা? সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। অপরদিকে পলিথিলিন নিম্ন, মধ্যম, উচ্চ আপেক্ষিক গুরুত্বের অর্থাৎ ঘনত্বের এই 3 শ্রেণীর পলিমার আছে। তাদের আপেক্ষিক গুরুত্ব হলো যথাক্রমে এটি নিম্ন আপেক্ষিক গুরুত্ব, এটি মধ্যম, আর এটি উচ্চ। আরেকবার দেখো, পলিপ্রোপিলিন হলো সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। অপরদিকে পলিথিলিন নিম্ন, মধ্যম ও উচ্চ আপেক্ষিক গুরুত্বের অর্থাৎ ঘনত্বের 3 শ্রেণীর পলিমার আছে। তাদের আপেক্ষিক গুরুত্ব হলো যথাক্রমে এটি নিম্ন আপেক্ষিক গুরুত্ব, এটি মধ্যম, এটি উচ্চ। আরেকবার বলি, পলিপ্রোপিলিন হলো সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। অপরদিকে পলিথিলিন নিম্ন, মধ্যম, উচ্চ আপেক্ষিক গুরুত্বের 3 শ্রেণীর পলিমার আছে। তাদের আপেক্ষিক গুরুত্ব হলো যথাক্রমে এটি নিম্ন, এটা মধ্যম, এটা উচ্চ। ব্যবহার দেখো, পলিপ্রোপিলিনের বিশেষ প্রকারের ব্যবহারের মধ্যে মোটা রজ্জু বা রোপ মানে দড়ি, কার্পেট প্রভৃতি প্রস্তুতির জন্য কৃত্রিম সুতা তৈরি উল্লেখযোগ্য ব্যবহার এটার। আরেকবার বলছি, ব্যবহারগুলো আরেকবার দেখো। পলিপ্রোপিলিনের বিশেষ প্রকারের ব্যবহারের মধ্যে মোটা রজ্জু বা দড়ি বা রোপ, কার্পেট প্রভৃতি প্রস্তুতির জন্য কৃত্রিম সুতা তৈরি উল্লেখযোগ্য ব্যবহার। আরেকবার দেখো ব্যবহার, পলিপ্রোপিলিনের বিশেষ প্রকারের ব্যবহারের মধ্যে মোটা রজ্জু বা রোপ, কার্পেট প্রভৃতি প্রস্তুতির জন্য কৃত্রিম সুতা তৈরি উল্লেখযোগ্য ব্যবহার। এরপর দেখো পলিভিনাইল ক্লোরাইড। এখন আমি আলোচনা করতেছি পলিভিনাইল ক্লোরাইড, এটাকেই সংক্ষেপে পিভিসি বলা হয়। এটা অ্যাডভার্টাইজ তো দেখো টিভিতে দেয়, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। বাংলাদেশ এই পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি উৎপাদনে এত দক্ষ এবং এত উন্নত ফ্যাক্টরি আছে বাংলাদেশে যে বাংলাদেশের পিভিসি বিদেশি চ্যানেলেও দেখা যায়, বাংলাদেশের আরএফএল এর পিভিসি টিভিসির অ্যাডভার্টাইজ দেখা যায়। এখন দেখো বিক্রিয়ার দিক তাকাও, বোঝার চেষ্টা করো। এ কিন্তু খুব পরীক্ষা আসে, বোর্ডের পরীক্ষায় খুব আসে। পলিভিনাইল ক্লোরাইড এটাকে সংক্ষেপে পিভিসি বলা হয়। সেই পিভিসি পলিমার বা প্লাস্টিক আমাদের তৈরি আমাদের আলোচ্য বিষয়। এখানে একটু বইতে লেখে নাই, এখানে একটু উচ্চ চাপ তো হবেই আর উচ্চ তাপও হবে। উচ্চ চাপ আর উচ্চ তাপও দুইটাই হবে, উচ্চ চাপ তো আছেই, উচ্চ তাপও হবে, এটা এখানে লেখে নাই। আর এই তাপমাত্রার সীমাটা দেয় নাই, খালি উচ্চ সীমাটা দেওয়া আছে। তাপমাত্রাটা হবে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস।
160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস হবে, সেই সীমাটার পুরোটা দেয় নাই। তাহলে একটু দেখে নাও ভালো করে। অ্যাসিটিলিন গ্যাস আর শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই দুইটার মিশ্রণকে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরিক ক্লোরাইড প্রবাহকের উপর দিয়ে চালনা করলে এই দুইটা অণু সংযোজিত হয়ে উৎপন্ন হয় ভিনাইল ক্লোরাইড। এটুক ভিনাইল আর বাকি এটা কি ক্লোরাইড। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে বেনজোইল পারক্সাইড প্রবাহকের উপস্থিতিতে উচ্চ চাপ আর উচ্চ তাপ পদ্ধতিতে পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিভিনাইল ক্লোরাইড, সংক্ষিপ্ত নাম কি পিভিসি। আবার দেখো, অ্যাসিটিলিন গ্যাস ও শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মিশ্রণকে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরিক ক্লোরাইড প্রবাহকের উপর দিয়ে চালনা করলে এই দুইটা অণু সংযোজিত হয়ে উৎপন্ন হয় ভিনাইল ক্লোরাইড। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপ আর উচ্চ তাপে বেনজোইল পারক্সাইড প্রবাহকের উপস্থিতিতে পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিভিনাইল ক্লোরাইড। এক্ষেত্রে ভিনাইল ক্লোরাইডের পলিমারকরণ করছো তাই নাম পলিভিনাইল ক্লোরাইড, আর সংক্ষিপ্ত নাম কি পিভিসি। আরেকবার বলি, খুব পরীক্ষা আসে কিন্তু মনোযোগ দিয়ে দেখো। অ্যাসিটিলিন গ্যাস আর শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মিশ্রণকে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরিক ক্লোরাইড প্রবাহকের উপর দিয়ে চালনা করলে এই দুটি অণু সংযোজিত হয়ে উৎপন্ন হয় ভিনাইল ক্লোরাইড। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে বেনজোইল পারক্সাইড প্রবাহকের উপস্থিতিতে উচ্চ চাপ আর উচ্চ তাপমাত্রায় পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিভিনাইল ক্লোরাইড, সংক্ষিপ্ত নাম কি পিভিসি। আবার শোনো, অ্যাসিটিলিন গ্যাস ও শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মিশ্রণকে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরিক ক্লোরাইড প্রবাহকের উপর দিয়ে চালনা করলে এই দুটি অণু সংযোজিত হয়ে উৎপন্ন হয় ভিনাইল ক্লোরাইড। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে বেনজোইল পারক্সাইড প্রবাহকের উপস্থিতিতে উচ্চ চাপ আর উচ্চ তাপমাত্রায় পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিভিনাইল ক্লোরাইড, সংক্ষিপ্ত নাম কি পিভিসি। মুখস্থ করো সবাই। অ্যাসিটিলিন গ্যাস ও শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মিশ্রণকে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরিক ক্লোরাইড প্রবাহকের উপর দিয়ে চালনা করলে এই দুটি অণু সংযোজিত হয়ে উৎপন্ন হয় ভিনাইল ক্লোরাইড। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে বেনজোইল পারক্সাইড প্রবাহকের উপস্থিতিতে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিভিনাইল ক্লোরাইড বা সংক্ষিপ্ত নাম কি পিভিসি। তারপর দেখো ব্যবহার, দেখো পিভিসির ব্যবহার দেখো। ব্যবহার কৃত্রিম চামড়া তৈরিতে, ঘরের মেঝের কার্পেটিং এ অর্থাৎ কার্পেটিং প্রস্তুতিতে, যে দেশে বরফ পড়ে সেই দেশে ঘরের ছাদ তৈরির জিনিসপত্র তৈরিতে, প্লাস্টিকের সিরিঞ্জ, এই যে ইনজেকশনের সিরিঞ্জ সেটার কথা বলছে, রেইনকোট, গ্রামোফোন রেকর্ড, সিডি ডিস্কের মতো গানের রেকর্ড, সেই রেকর্ড তৈরির জন্য পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয়। আরেকবার দেখো, কৃত্রিম চামড়া তৈরিতে, ঘরের মেঝের কার্পেটিং প্রস্তুতিতে, ঘরের ছাদ তৈরির জিনিসপত্র তৈরিতে, প্লাস্টিক সিরিঞ্জ তৈরিতে, রেইনকোট তৈরিতে, গ্রামোফোন রেকর্ড, সিডির গানের রেকর্ড, সিডির মতো গানের রেকর্ড, সেটাকে বলা হয় গ্রামোফোন রেকর্ড তৈরির জন্য পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয়। আরেকবার বলি, কৃত্রিম চামড়া তৈরিতে, ঘরের মেঝের কার্পেটিং প্রস্তুতিতে, ঘরের ছাদ তৈরির জিনিসপত্র তৈরিতে, প্লাস্টিক সিরিঞ্জ, রেইনকোট, গ্রামোফোন রেকর্ড তৈরির জন্য পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয়। এরপরে পলিস্টাইরিন।
এই যে পলিস্টাইরিন, আমাদের আলোচ্য বিষয় পলিস্টাইরিন। পলিস্টাইরিন প্রস্তুতি এবং ব্যবহার। পলিস্টাইরিন, এটাকে অনেকে পলিস্টার বলে। স্টাইরিনের পলিমারকরণ করা হয়, তাই এর নাম পলিস্টাইরিন। ভালো করে দেখো, বিক্রিয়া দেখো। দেখো সবাই ভালো করে। শুষ্ক বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে ইথিলিনের বিক্রিয়ায় ইথাইল বেনজিন উৎপন্ন হয়। উৎপন্ন ইথাইল বেনজিনকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ফেরিক অক্সাইড বা ক্রোমিক অক্সাইড প্রভাবকের উপর দিয়ে চালনা করলে হাইড্রোজেন গ্যাস অপসারিত হয়ে স্টাইরিন উৎপন্ন হয়। উৎপন্ন স্টাইরিনের উচ্চ চাপ পদ্ধতিতে পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিস্টাইরিন। আর মনে রাখার ক্ষেত্রে ওই একই কৌশল, সব ক্ষেত্রে একই কৌশল। মনোমারে থাকে 2 হাত, তদস্থলে পরিমাণে থাকে 1 হাত, বাকি হাতগুলো দুই দিকে প্রসারিত হয়ে n সংখ্যক মনোমার যুক্ত থেকে পলিমার গঠিত করে বা গঠন করে। এইভাবে তুমি যে কোনোটাই বিক্রিয়া মনে রাখতে পারবা। আবার বলছি, মনোমারে থাকে 2 হাত, তদস্থলে পলিমারে থাকে 1 হাত, বাকি 2 হাত দুই দিকে প্রসারিত হয়ে n সংখ্যক যুক্ত থাকে। তাহলে দেখো, শুষ্ক বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে ইথিলিন সংযোজিত হয়ে উৎপন্ন করে ইথাইল বেনজিন। উৎপন্ন ইথাইল বেনজিনকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত ফেরিক অক্সাইড বা ক্রোমিক অক্সাইড প্রভাবকের উপর দিয়ে চালনা করলে হাইড্রোজেন অপসারিত হয়ে উৎপন্ন হয় স্টাইরিন। উৎপন্ন স্টাইরিনের উচ্চ চাপ পদ্ধতিতে পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিস্টাইরিন। আরেকবার বলি, ভালো করে দেখো। অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে ইথিলিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল বেনজিন। উৎপন্ন ইথাইল বেনজিনকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত ফেরিক অক্সাইড বা ক্রোমিক অক্সাইড প্রভাবকের উপর দিয়ে চালনা করলে হাইড্রোজেন গ্যাস অপসারিত হয়ে উৎপন্ন হয় স্টাইরিন। উৎপন্ন স্টাইরিনের উচ্চ চাপ পদ্ধতিতে পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিস্টাইরিন। আর এই হাইড্রোজেন অপসারিত হয়েছে না, তাই মাইনাস হাইড্রোজেন লাগছে কিন্তু এখানে। আবার বলছি, শুষ্ক বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে ইথিলিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল বেনজিন। উৎপন্ন ইথাইল বেনজিনকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত ফেরিক অক্সাইড বা ক্রোমিক অক্সাইড প্রভাবকের উপর দিয়ে চালনা করলে হাইড্রোজেন গ্যাস অপসারিত হয়ে উৎপন্ন হয় স্টাইরিন। উৎপন্ন স্টাইরিনের উচ্চ চাপ পদ্ধতিতে পলিমারকরণ করলে পর উৎপন্ন হয় পলিস্টাইরিন। মুখস্থ করো তো। শুষ্ক বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে ইথিলিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল বেনজিন। উৎপন্ন ইথাইল বেনজিনকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ফেরিক অক্সাইড বা ক্রোমিক অক্সাইড প্রভাবকের উপর দিয়ে চালনা করলে হাইড্রোজেন গ্যাস অপসারিত হয়ে উৎপন্ন হয় স্টাইরিন। উৎপন্ন স্টাইরিনের উচ্চ চাপ পদ্ধতিতে পলিমারকরণ করলে পরে উৎপন্ন হয় পলিস্টাইরিন। ব্যবহারগুলো দেখো, কি কি ব্যবহার দেখো। পলিস্টাইরিন দ্বারা খাবার পাত্র, কসমেটিকের বোতল, টেলিভিশন ক্যাবিনেট, প্লাস্টিক কাপ, শিশুদের খেলনার জিনিস ও প্যাকেজিং এর তৈরি জিনিস যেগুলো আছে, প্যাকেজিং মানে প্যাকেট, সেই প্যাকেজিং এর জিনিস তৈরি করা হয়। এরপর
এটাও খুব পরীক্ষা আসে। টেফলন, টেফলন আমাদের আলোচ্য বিষয়, বেশ পরীক্ষা আসে টেফলন। টেফলনটা দেখো সবাই, টেফলনটা সবাই দেখো, তাহলে আজকের মতো আলোচনা শেষ হবে। সবাই কি ভালো করে শুনতে দেখতে পাচ্ছ? আজকে একটু নেটওয়ার্ক স্লো আছে, সবাই কি শুনতে দেখতে পাচ্ছ ভালো করে? হ্যাঁ স্যার। তাহলে দেখো, মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা ক্লোরিন আসছে, আর বাকি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা ফ্লোরিন আসছে, তাই এটা ক্লোরো ডাইফ্লোরোমিথেন। আবার বলি, মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা ক্লোরিন আসছে, আর বাকি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা ফ্লোরিন আসছে, তাহলে এই যৌগটা কি? ক্লোরো ডাইফ্লোরোমিথেন। ক্লোরো ডাইফ্লোরোমিথেনকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলেই টেট্রাফ্লোরো ইথিন উৎপন্ন হয়। বলতে পারো স্যার ইথিনটা কোথায়? ইথিনের 4টা হাইড্রোজেন যে ছিল, সেই 4টা হাইড্রোজেন ছুটে 4টা ফ্লোরিন আসছে, তাই এটা টেট্রাফ্লোরো ইথিন। এই টেট্রাফ্লোরো ইথিনকে ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবের উপস্থিতিতে পলিমারকরণ করলে পরে পলিটেট্রাফ্লোরো ইথিন উৎপন্ন হয়, সংক্ষিপ্ত নাম বা বাণিজ্যিক নাম টেফলন। আর এখানে ওই একইভাবে মনে রাখবা, মনোমারে থাকে কয় হাত? 2 হাত, তদস্থলে পরিমাণে থাকে কি 1 হাত, বাকি হাত দুই দিকে প্রসারিত হয়ে এন সংখ্যক মনোমার যুক্ত থাকে, আর এন সংখ্যক মনোমার যুক্ত হলেই তো পলিমার গঠিত হয়। আগে ছিল এন অণু আলাদা বিচ্ছিন্ন, এখন এন সংখ্যক একত্রিত হয়ে গেছে। আর এখানের এই ফার্স্ট ব্র্যাকেটটা আবশ্যক না, এই ফার্স্ট ব্র্যাকেটটা অনর্থক দিয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা পারলে কেউ ফ্লুইড দিয়ে মুছে নিয়ে পড়ে। আরেকবার বলি, মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা ক্লোরিন আসছে, আর বাকি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা ফ্লোরিন আসছে, তাই এটা ক্লোরো ডাইফ্লোরোমিথেন। এই ক্লোরো ডাইফ্লোরোমিথেনকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলেই টেট্রাফ্লোরো ইথিন উৎপন্ন হয়। উৎপন্ন টেট্রাফ্লোরো ইথিনকে ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবের উপস্থিতিতে পলিমারকরণ করলে পরে পলিটেট্রাফ্লোরো ইথিন বা টেফলন উৎপন্ন হয়। এটারে আবার এখানে এইভাবে লেখছে, এইভাবে লেখা লাগে না, এই একটা লেখলেই হয়, একটা লেখলেই হয়। এটা লেখছে গাঠনিক সংকেত দিয়ে, এটা আবার আণবিক সংকেত দিয়ে লেখছে। আবার দেখো, ক্লোরো ডাইফ্লোরোমিথেনকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে টেট্রাফ্লোরো ইথিন উৎপন্ন হয়। উৎপন্ন টেট্রাফ্লোরো ইথিনকে ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবের উপস্থিতিতে পলিমারকরণ করলে পর পলিটেট্রাফ্লোরো ইথিন উৎপন্ন হয়। এরপর দেখো, এর বৈশিষ্ট্য আর ব্যবহার বেশ পরীক্ষা আসে, তাও পরীক্ষা আসে। বৈশিষ্ট্য দেখো আগে, ফ্লোরোকার্বন হিসেবে এটি খুবই নিষ্ক্রিয়, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না, অদাহ্য, আগুন ধরে না, এবং অ্যাসিড, ক্ষারক ও জারক পদার্থের সাথে ক্রিয়াহীন থাকে, অর্থাৎ বিক্রিয়াহীন থাকে। বিদ্যুৎ তাপ অপরিবাহী এবং অত্যন্ত শক্ত। ব্যবহার দেখো, রান্নার যে প্যান আছে না, সেই রান্নার ফ্রাই প্যান এর উপর টেফলনের নন স্টিকিং আবরণী বা কোডিং দেওয়া হয়। এই নন স্টিকিং কোডিং বা আবরণী দিলে ফ্রাই প্যানটির পৃষ্ঠতল মসৃণ হয়, ফলে তেল ছাড়াই একটা কিছু রান্না করে উঠানো যায়, লেগে যায় না। কিন্তু আমাদের মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো তো ভেজাল, ভালো না। খুব ভালো যদি ননস্টিক ফ্রাই প্যান হয়, তাহলে তুমি তেল ছাড়াই যে কোনো কিছু, মাছ পর্যন্ত ভেজে উঠাতে পারবা, লেগে যাবে না। তাহলে এই লাইনটা আবার দেখো, রান্নার যে প্যান আছে না, ফ্রাই প্যান, এর উপর
টেফলনের নন স্টিকিং আবরণী বা কোডিং দেওয়া হয়, দিলেই এই ফ্রাই প্যানের পৃষ্ঠতলটি মসৃণ তেলতেলে হয়, ফলে তেল ছাড়াই একটা কিছু রান্না করা যায় বা ভাজা যায়, কড়াইয়ের গায়ে লেগে যায় না। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরক বা ইনসুলেটর রূপে, মানে বিদ্যুৎ কুপরিবাহী যে কাভারটা আছে না, সেই কাভারটাকেই বলা হয় অন্তরক বা ইনসুলেটর। সেই বৈদ্যুতিক, এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরক বা ইনসুলেটর রূপে এটাকে ব্যবহার করা হয়। জাহাজের রজ্জু মানে কি জানো? দড়ি। আর ভালভ, ভালভ মানে কি? প্রবেশদ্বার। সেই প্রভৃতি তৈরিতে টেফলন ব্যবহৃত হয়। ব্যবহারগুলো আরেকবার একটু দেখো। রান্নার যে প্যান, ফ্রাই প্যান, এর উপরের টেফলনের নন স্টিকিং আবরণী বা কোডিং দেওয়া হয়। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরক বা ইনসুলেটর রূপে ব্যবহার করা হয়। অন্তরক বা ইনসুলেটর মানে বিদ্যুৎ কুপরিবাহী কাভার রূপে ব্যবহার করা হয় এটাকে। জাহাজের রজ্জু অর্থাৎ দড়ি হিসেবে ব্যবহার করা হয়। আর ভালভ, ভালভ মানে কি? প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার তৈরিতে ব্যবহার করা হয়। কিসের ভালভ জানো? ওই যে যন্ত্রপাতির ভালভ, যেখান দিয়ে গ্যাস বা জ্বালানি তেল প্রবেশ করে না, সেই প্রবেশদ্বারকে বলা হয় কি? ভালভ। ফিজিক্সে পড়ো না ভালভ? এই সেই ভালভ। আজকে এই পর্যন্ত থাকলো। কেউ কিছু বলবা? কারো কিছু জিজ্ঞাসা আছে? স্যার ভালভের কথাটা একটু একবার বলবেন? ভালভ হলো প্রবেশদ্বার। আমি একটু এঁকে দেখা